আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সর্বোচ্চ সম্মানিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, অথচ নেতানিয়াহুর বিরুদ্ধেই কথা বলছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বেসামরিক ফিলিস্তিনি হত্যা, রাফায় হামলা কিংবা ক্রসিং বন্ধ করে ত্রাণ সরবরাহে বিঘ্ন সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র রীতিমতো হুমকি দিচ্ছে ইসরায়েলকে, অথচ বর্বর অভিযান পরিচালনার জন্য তেল আবিবকে অব্যাহতভাবে অস্ত্র দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। প্রায় ৩৭,০০০ ফিলিস্তিনির প্রাণহানির পরও এই যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রীতি ম্যাচ চলছে। অনেক বিশ্লেষক বলছেন, সাধারণ নির্বাচনকে সামনে রেখে গাজা যুদ্ধ নিয়ে এক ধরনের খেলায় লিপ্ত হয়েছেন নিজেকে বারবার ইহুদি ঘোষণা করা বাইডেন। বিপুল সংখ্যক ভোট হারানোর শঙ্কায় তিনি কখনো ফিলিস্তিনের পক্ষে বলছেন, আবার মনের চাওয়া পূরণ করতে আজীবন ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সর্বশেষ তিনি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের বহুমুখী হামলা থেকে রক্ষা করে ইসরায়েলের জন্য একটি নিরাপদ এক্সিট রুট নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছেন বাইডেন। সেই চুক্তি আবার না মানার ভান করছেন নেতানিয়াহু। ইসরায়েলের কারণে মধ্যস্থতা এগুচ্ছে না, সেজন্য হামাসকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। সেই নির্মম খেলার অংশ হিসেবেই সর্বশেষ প্রস্তাব উত্থাপন করেন বাইডেন। প্রথমে তিনি বলেছিলেন তার ঘোষণা করা এই প্রস্তাব ইসরায়েলের দেয়া এবং প্রস্তাবটি কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন এটিকে বাইডেনের প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন দেশটির কর্মকর্তারা। প্রস্তাবে বাইডেন বলেন, এটি বাস্তবায়িত হলে গাজা যুদ্ধের টেকসই সমাপ্তি হবে, সকল পণবন্দী মুক্তি পাবেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে, গাজায় এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে হামাসের ক্ষমতা থাকবে না এবং রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হবে। এর মাধ্যমে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য সমানভাবে উন্নততর ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্র তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি ইসরায়েলের ভেতরে কেউ কেউ এই পরিকল্পনার বিরোধিতা করবেন, কিন্তু তারপরও যুদ্ধ বন্ধ করার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছি। এখন হামাসের উচিত এই প্রস্তাব মেনে নেয়া। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের কথিত প্রস্তাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, এই পরিকল্পনা ৩ ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ৬ সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ থাকবে এবং ইসরায়েলি সেনারা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে যাবেন। এ সময় ইসরায়েলি নারী, বৃদ্ধ ও আহত পণবন্দীদের মুক্তির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। হামাসের হাতে আটক মার্কিন পণবন্দীরা এই পর্যায়ে মুক্তি পাবেন বলে তিনি জানান। বেসামরিক ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের ঘরবাড়িতে ফিরে যাবেন। বাইডেন জানান, দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিও ৬ সপ্তাহ স্থায়ী হবে এবং এই ধাপে সব জীবিত পণবন্দী মুক্তি পাবেন এবং এর বিনিময়ে গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। তৃতীয় পর্যায়ে গাজা উপত্যকা পুনর্নির্মাণের মহাযজ্ঞ শুরু হবে এবং এই ধাপে নিহত ইসরায়েলি পণবন্দীদের অবশিষ্ট লাশগুলো ফেরত যাবে। প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গে হামাস বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার যে কোনো পরিকল্পনাকে হামাস স্বাগত জানায়। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা উপত্যকা থেকে দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকার পুনর্নির্মাণ এবং বন্দি বিনিময়ের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন তাকে আমরা ইতিবাচক বলে বিবেচনা করছি। হামাস স্বাগত জানালেও মার্কিন প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করে হামাসের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ইসলামিক জিহাদ। সংগঠনটি বলছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাপারে সন্দিহান, কারণ তার বক্তব্যে মার্কিন সরকারের অবস্থানে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অথচ এতদিন গাজা উপত্যকার উপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, যুদ্ধ বন্ধে 3 ধাপের এই পরিকল্পনায় ইসরায়েল সম্মত।
চ্যানেলের রাজনীতি বিষয়ক প্রতিনিধি সুলাইমান মাসওয়াদে দাবি করেন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সমাপ্তির জন্য অপেক্ষা না করে ইসরায়েল প্রথম ধাপে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত। একটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে তিনি বলেন যে প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট তুলে ধরেছেন এটি ইসরায়েলি মধ্যস্থতাকারীদের সম্মত হওয়া প্রস্তাব। কিন্তু সম্ভাব্য যুদ্ধবিরতির তীব্র বিরোধিতা করেন ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তারা হুমকি দিয়ে বলেন, বাইডেনের পরিকল্পনা অনুযায়ী বন্দি বিনিময় পরিকল্পনার দিকে অগ্রসর হলে তারা নেতানিয়াহুর প্রশাসন থেকে সরে দাঁড়াবেন। তারা সরে দাঁড়ানো মানে সরকার ভেঙে যাওয়া এবং নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি। তাদের সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেন, হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে। অথচ এই লক্ষ্য পূরণ যে অসম্ভব তা ইসরায়েলি এবং পশ্চিমা রাজনীতিক এবং বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করেছেন। বাইডেনের বক্তব্য অনুযায়ী প্রস্তাবটি ইসরায়েলের, সেটি আবার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাবে দীর্ঘদিনের মার্কিন অবস্থানের বিপরীতে হামাসের দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী সেটি মানলেন না। দেশটির মিডিয়া একযোগে বলল, বাইডেনের প্রস্তাব মানতে ইসরায়েল সম্মত, সবই গোলমেলে। এরপর খেলার দ্বিতীয় ইনিংস। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন তার কাছে এটি মনে করার যৌক্তিক কারণ রয়েছে যে নেতানিয়াহু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন। ব্রিটিশ সাময়িকী টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, নেতানিয়াহু মূলত নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর লক্ষ্যে এমনটা করছেন। এই সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, নেতানিয়াহু ইচ্ছে করেই রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর লক্ষ্যে এই যুদ্ধ এগিয়ে নিচ্ছেন কিনা। জবাবে তিনি বলেন, লোকজনের কাছে এমন উপসংহারে পৌঁছানোর মতো যথেষ্ট কারণ রয়েছে। বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টায় এখন উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বাইডেনের ঘোষণা করা ইসরায়েলের কথিত চুক্তি খোদ ইসরায়েলি মানছে না, আর দোষ দেয়া হচ্ছে হামাসের উপর। হামাসের সিনিয়র নেতা সামি আবু জোহরি বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, মার্কিন সরকারের ছত্রছায়ায় স্বেচ্ছাচারী আচরণ করছে তেল আবিব। তিনি বাইডেনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপাচাপি করার জন্য ওয়াশিংটন ও পাশ্চাত্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যখন ইসরায়েল সরকার প্রস্তাবটি মেনে নিচ্ছে না, তখন হামাসকে চাপাচাপি করে জনমতকে বিভ্রান্ত করা হচ্ছে। আবু জোহরি বলেন, পাশ্চাত্যের আচরণ দেখে মনে হচ্ছে হামাস প্রস্তাবটি বাস্তবায়নে বাধা দিচ্ছে, অথচ বিষয়টি মোটেও ঠিক নয়। তবে হ্যাঁ, এক জায়গায় হামাসের দ্বিমত আছে। বাইডেনের প্রস্তাবে গাজার শাসনভার হামাসে থাকার বিষয়টি উপেক্ষা করা হয়েছে, যা এই সংগঠনটি শুরু থেকে প্রত্যাখ্যান করে আসছে। মঙ্গলবার হামাসের অবস্থান আরও পরিষ্কার করেছেন সংগঠনের সিনিয়র নেতা ওসামা হামদান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা থাকবে না, তাতে তারা রাজি হবেন না। নেতানিয়াহু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য যেভাবে যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে নির্মম হামলা চলছে, তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষ মার্কিন মদত আছেই। সেটা বেশ ভালোভাবেই জানেন প্রতিরোধ যোদ্ধারা। এর কারণে মার্কিন পদক্ষেপে ইতিবাচক মনোভাব দেখানোর পাশাপাশি তীব্র লড়াইও চালিয়ে যাচ্ছেন তারা। এই সপ্তাহে বেশ কিছু ভয়াবহ অভিযান পরিচালনা করেছে ফিলিস্তিনিরা। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীকে প্রলুব্ধ করে বমি ফাঁদযুক্ত ভবন কিংবা টানেলে ঢুকিয়ে আকস্মিক হামলা চালিয়েছেন তারা। অনেক ক্ষেত্রে আগে থেকে পুঁতে রাখা উন্নত মানের এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধ কৌশলের কাছে পরাস্ত হয়ে গাজায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনার প্রাণ গেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র হামলার মুখে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয় ইসরায়েল। তাছাড়া ইসরায়েলি সেনাদের অবস্থান নেয়া অনেকগুলো ভবন বোমায় উড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এসব হামলা ছাড়াও সপ্তাহ জুড়ে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর মিসাইল, রকেট, গ্রেনেড, মর্টার, শক্তিশালী বিস্ফোরক, মেশিনগান, ড্রোন ইত্যাদি ব্যবহার করে শত্রুদের নাভিশ্বাস তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। রকেট পাঠানো হয়েছে ইসরায়েলি বসতিগুলোতেও। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ছিল
এক কথায় ভয়াবহ। এই সপ্তাহে তাদের মিসাইল হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সোমবার রাত গড়িয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত চেষ্টা করেও বৃহত্তম বসতি কিরিয়াত শামেনা সহ আল জলিল প্যানহ্যান্ডেলের বসতিগুলোর আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হন, অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ইসরায়েলি মিডিয়া বলেছে আগুন কয়েকশো একর এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনার জের ধরে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। খবরে বলা হয় অগ্নিকাণ্ডে 6 আইডিএফ রিজার্ভ সেনা গুরুতর আহত হন, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া প্রতিদিনই 10 থেকে 15 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই সপ্তাহে হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন ব্যবহার ছিল উল্লেখযোগ্য। বুরকান হেভি রকেট ও গাইডেড মিসাইল ব্যবহারের পাশাপাশি ওয়ান ওয়ে ড্রোনের মাধ্যমে তারা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানেন। এসব হামলায় অনেক সেনা নিহত হয়েছেন। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এই সপ্তাহে একটি মার্কিন যুদ্ধ জাহাজে দ্বিতীয়বার হামলা সহ অন্তত 10টি অভিযান পরিচালনার কথা জানিয়েছে হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র জানান, লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারের কয়েক দফা হামলা চালানো হয়। এর একদিন আগেও এই যুদ্ধজাহাজে হামলার কথা জানিয়েছিলেন তিনি। ইয়াহিয়া সারির তথ্য অনুযায়ী আইজেনহাওয়ার ছাড়াও লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্য সাগরে আরেকটি মার্কিন ডেস্ট্রয়ার সহ ইসরায়েল সংশ্লিষ্ট আরও অন্তত 10টি জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত এনেছে তাদের ব্যালিস্টিক মিসাইল। একটি উদ্দীপনা জাগানো খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। খবরে বলা হয়, উত্তর গাজার কয়েকটি এলাকায় হামাস তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে। সংবাদ মাধ্যমটি বলেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর ব্যাপক ইসরায়েলি হামলার পরও উপত্যকার বিভিন্ন এলাকায় শাসন কাজ অক্ষুণ্ণ রেখেছে হামাস। এতে বলা হয়, প্রতিরোধ সংগঠনটি কেবল ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনের দিকে মনোনিবেশ করেনি, একই সঙ্গে নিয়মিত শাসন কার্যের দিকেও দৃষ্টি নিবন্ধন করেছে। গার্ডিয়ান আরও বলেছে, ইসরায়েল গাজায় হামাসের বিকল্প শাসক বসানোর যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ওই নিবন্ধে মন্তব্য করা হয়, দৃশ্যপট বলছে, দখলদারদের প্রতিরোধ করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দায়িত্ব অক্ষুণ্ণ রাখা এবং তা যথাযথভাবে পালনের লক্ষ্য স্থির রয়েছেন হামাসের নেতারা। এই সপ্তাহে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে মালদ্বীপ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের পর মন্ত্রিসভা ইসরায়েলিদের প্রবেশ বন্ধে আইন পরিবর্তন এবং প্রক্রিয়াটি তদারকির জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কূটনীতি থেকে যুদ্ধক্ষেত্র সবখানেই বিপর্যস্ত অবস্থা ইসরায়েলের। ইসরায়েলের চ্যানেল 12 বলেছে, 7ই অক্টোবরের পর থেকে 20,000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে 8,298 সেনাকে পঙ্গু হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। দেশটির মিডিয়া এবং হাসপাতালের অফিসিয়াল রেকর্ড থেকে এই বিপুল সংখ্যার কথা জানা গেলেও সেন্সরশিপ নীতির কারণে প্রতিরক্ষা বাহিনী তাদের সেনাদের হতাহতের সংখ্যা অনেক কমিয়ে প্রকাশ করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী 7 অক্টোবর থেকে মাত্র 3,557 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এদের মধ্যে গাজায় স্থল হামলা শুরুর পর আহত হয় মাত্র 1,843 সেনা। এটি স্পষ্ট আরও বিপর্যস্ত হবেন নেতানিয়াহু। হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ যেমনটি বলেছেন, 8 মাস যুদ্ধের পর নেতানিয়াহু গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না। অতল গহ্বরে হারিয়ে যাওয়ার ভয়ে তিনি লক্ষ্যহীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন। এই ভয় আরও ঘনীভূত হচ্ছে। গাজায় বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তি না করলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামার লাগাতার আন্দোলনের ঘোষণা এসেছে কয়েক লাখ ইসরায়েলিদের সমাবেশ থেকে। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের বিস্ময় জাগানো হামলায় সেনাদের লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।